নানা ধরনের গ্যাজেট অ্যান্ড গিয়ার ব্যবহার করি আমরা। রিসেন্ট টাইমে বাংলাদেশে নয়, সারা বিশ্বে আমাদের নতুন এক প্রযুক্তি এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে আমরা আমাদের যেই জীবনযাত্রার সাথে আমরা মার্জ করছি, আমরা আমাদের বিভিন্ন বিষয় এবং আমাদের চাওয়া এবং পাওয়া অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছি এআইকে নিয়ে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আমাদের নানাবিধ সুবিধা তো নিচ্ছি, আমরা অসুবিধাগুলোকেও আমরা খুব নিজেদের করে নিচ্ছি। এই বিষয়ে আমরা দেখছি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের ইলেকশানে আমরা একসময় দেখেছিলাম মিছিল, আমরা দেখেছিলাম লাউড স্পিকারে পোস্টারিং এবং পথসভায় যেসব ক্যাম্পেইনিং ছিল, সেই জায়গাগুলো কি ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে কিনা, এআই এর মাধ্যমে এই ক্যাম্পেইনিংটা শুরু হচ্ছে কিনা, বা বর্তমানের যে প্রেক্ষাপট আগামীর রাজনীতি, আগামীর নির্বাচন, আগামীর আমাদের যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে, আমরা সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথি। আমার ডান পাশে আছেন জনাব নাসিফ ওয়াহিদ ফাইজাল, চেয়ারম্যান জিয়া সাইবার ফোর্স জেডসিএফ, এবং আমার ডান পাশে আছেন ডান পাশে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, ফাউন্ডার অ্যান্ড সিইও থ্রাইভিং স্কিলস লিমিটেড। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আগেই ধন্যবাদ দিয়ে যাচ্ছি। আমি শুরুতেই যদি জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, ফাউন্ডার অ্যান্ড সিইও থ্রাইভিং স্কিলস লিমিটেড, আপনার কাছ থেকে আমরা যদি জানতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নতুন প্রযুক্তির সাথে আমরা আমাদের সাথে কীভাবে আমরা অ্যাডজাস্ট করছি, বা বর্তমানে এআই বেসড আমাদের যে জীবনযাত্রা, এই বর্তমান এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? জি, ধন্যবাদ। আমরা যদি টেকনোলজিক্যাল রেভলিউশনের কথা বলি, অ্যাকচুয়ালি এআই আমরা বোঝার জন্য আমাদের একেবারে সরাসরি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে আমরা রিলেট করতে পারি। আমরা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে যখনই টেকনোলজি এসেছে অনেক ধরনের ব্যারিয়ার ছিল, এরপর হচ্ছে সেকেন্ড, থার্ড, এখন আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি। সো এআইটা অ্যাকচুয়ালি আমাদের যে ইন্টেলিজেন্সটা, আমরা মেইনলি এটাকে সহজ বাংলায় বলতে পারি যে মেশিন বেসড ইন্টেলিজেন্স। সো ইউ আর ক্রিয়েটিং ইন্টেলিজেন্স বেসড অন মেশিন, সো যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি। সো আমাদের এই থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যখন কম্পিউটার বেসড ডেটা আমরা ক্রিয়েট করা শুরু করলাম, আমাদের কাছে একটা হিউজ উপলক্ষ হলো যে অনেক ডেটা আমাদের কাছে আসলো। বিশেষ করে ডিউরিং কোভিড-19 আমরা 2020 সাল এবং 21 সালে আমরা দেখলাম যে সবাই আমরা যখন অনলাইন বেসড হয়ে গেলাম, আমাদের সকল ডেটা কিন্তু অনলাইনে চলে আসলো। তারপর পরই যদিও এআই শুরু হয়েছে অনেক আগে, কিন্তু আমরা জেনারেটিভ এআই যেটার উত্থান আমরা দেখলাম 2022-এ চ্যাট জিপিটির মাধ্যমে, পরবর্তীতে এখন অনেক ধরনের এআই আমাদের কাছে এসেছে। সো ডেটা যেহেতু আমাদের কাছে আছে, সো এটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে যে বেসড অন ডেটা ট্রেনিং। আমরা যদি বলি যে এটাকে যেভাবে ট্রেন আপ করা হয় সেভাবে হচ্ছে এটা ওয়ার্ক করে। সো এটার পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিকই আছে। আমরা যদি বলি যে ফর ইউর সার্ভিস রিলেটেড ওয়ার্ক, আমরা যে কোনো অর্গানাইজেশনে আমাদের উই ক্যান ডু আওয়ার ম্যাক্সিমাম টাস্ক বেসড অন এআই। সো এআইটা একেবারে আপনাকে হয়তো পুরোপুরি করে দিবে না। হোয়াট উই আর ডুইং, আমরা হয়তো আমাদের কাজকে এনহ্যান্স করছি। যে কাজটা আমরা 10 মিনিটসে করতাম সেটা 1 মিনিটসে করছি, যেটা হয়তো আমার 10 ঘন্টা লাগতো সেটা হচ্ছে 1 ঘন্টায় করছি। সো এটা একেবারে যে নতুন তা না। আপনি যদি কম্পিউটারের বিষয়টাও দেখেন, যখন আমরা ম্যানুয়ালি ছিলাম, তখন ম্যানুয়াল থেকে যখন আমরা কম্পিউটার বেসড ট্রান্সফরমেশন হয়েছে, তখনও হচ্ছে যে আমরা টেকনোলজিকে হচ্ছে যে এটার বেনিফিটসগুলো আমরা অ্যাভেল করেছি। এখন প্রবলেম হয়েছে যে এআইটা যেহেতু ম্যাসিভ আকারে সবার কাছে চলে গিয়েছে, বিশেষ করে আমরা যদি বলি যে ডিজিটাল ডিসরাপশনটা এখন থ্রো মোবাইল ফোন, এভরিওয়ান ইজ ইউজিং। এখন মোবাইল ফোন হাতে থাকার কারণে প্রত্যেকেই হচ্ছে যে এআই এর এই সুবিধাটুকু নিতে পারছে। এখন প্রবলেম হচ্ছে যে দে ডোন্ট নো দ্য কার্স অফ দিস এআই, ব্যাড ইম্প্যাক্ট, এখানে যে ব্যাড ইম্প্যাক্টগুলো। সো আপনি যেটা প্রথমেই বলেছেন যে সামনে ইলেকশানে দেখা যাবে যে এই ধরনের অনেক নেগেটিভ ইস্যুগুলো আসবে। সো এই ইস্যুগুলোকে কীভাবে হ্যান্ডেল করা যায়, আই থিঙ্ক উই নিড টু টেক কেয়ার অ্যাবাউট দিস সিরিয়াসলি। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। আমরা স্টেক হোল্ডারের জায়গা থেকে যদি দেখি, ইনিশিয়ালি দোজ হু উইল ফরমেট দ্য রেগুলেটরি এজেন্সিস, ইলেকশন কমিশন। না, এক্ষেত্রে যদি টার্গেটেড ক্যাম্পেইন যেটা আমরা বলি ডেটা অ্যানালিসিসের জায়গা থেকে,
এক্ষেত্রে এআই কি মানে কোন ধরনের ভূমিকা রাখতে পারতেছে বর্তমান সময়ে? আমাদের যে এখনও তো লিমিটেড এআই এর ইউজটা হচ্ছে, এখনও আমরা অলমোস্ট ফ্রি এআই যেসব সাইট আছে আমরা সেগুলো ব্যবহার করছি। আমরা কি এই মুহূর্তে আমাদের যে কন্ডিশন আছে, এই কন্ডিশনে কি আমরা টার্গেটেড ক্যাম্পেইনের জায়গা থেকে আমরা যতটুকু ফ্রি পাচ্ছি সেটা দিয়ে কি আমরা কি নেগেটিভ ক্যাম্পেইনের দিকে যাচ্ছি কিনা? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমরা ফ্রি না, এখন অনেক পেইড এআই আছে যেগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারছেন। সো আপনার এখানকার প্রেডিক্টিভ অ্যানালাইটিক্সটা আপনি করতে পারছেন, অটোমেটেড অনেক কিছু, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশনে তো হিউজ একটা বিপ্লব হয়ে যাচ্ছে। সো আপনি সিম্পল একটা এক্সাম্পল দিই, আমরা এখন এই টক শোটা করছি, এখানে ওভারঅল সেট আপ, অনেক অ্যারেঞ্জমেন্ট, অনেক কস্টের একটা ব্যাপার। সো আমরা এখন এআই দিয়ে খুব সহজে ভিডিও জেনারেট করতে পারতেছি। সো উই ডোন্ট নিড টু স্পেন্ড মানি অন দোজ সেট আপ অর আদার থিংস। সো এটা ইউজ করে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসগুলো ক্যাম্পেইন করতে পারছে, এটা পজিটিভ দিক। আবার এটাকে আবার নেগেটিভ সাইডও হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসগুলো হয়তো ইউজ করছে। আবার এই জায়গাটাতে আসলে আমাদের কথা বলা উচিত, কিভাবে এআইকে আমরা অ্যাকাউন্টেবল করব, এখানকার ইথিক্যাল ইউজগুলো। আমরা আমরা আসবো এথিক্যাল জায়গা থেকে। আমি যদি একটু, জনাব নাসিব ওয়াহিদ ফাইজাল, এআই এর এথিক্স এবং নর্মস আমরা যেটাকে বলি, বা কার্সের কথা বলছেন জনাব আব্দুল আল মামুন, পলিটিক্স, আমরা যদি এআইকে পলিটিক্যালি আমরা ইউজ করতে যাই, আমরা যেটা রিসেন্ট টাইমে আমরা দেখছি আমাদের সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা একেবারেই কাস্টমাইজড একটা ওয়েতে চলে যাচ্ছি? আমাদের এআইটাকে আমরা টার্গেটেড ক্যাম্পেইনের জায়গা থেকে আমরা পজিটিভ ওয়েতে না গিয়ে আমরা নেগেটিভ ওয়েতে যাচ্ছি। পলিটিক্সের ক্ষেত্রে আপনি এআইকে যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অ্যাজ এ পলিটিশিয়ান, আপনি একটা দলের একটা সাইবার উইংসের চেয়ারম্যান, সেই জায়গা থেকে আপনি যদি আমাদেরকে জানান যে এআইটাকে আপনি আপনার দলীয় জায়গা থেকে কীভাবে ইউজ করতে চান। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নের সরাসরি উত্তরে না গিয়ে আমি একটু কিছু রেফারেন্স এবং কিছু কনস্টিটিউশনাল বিহেভিয়ার্স, প্রভিশনস, এটা জায়গা থেকে উত্তরটা দেওয়া আমি সঙ্গত মনে করব। বিষয়টা ধরেন, যদি আমরা এআইকে একটি টেকনোলজি হিসেবে ধরি, এটাকে আমি খুব আপগ্রেডেড একটি টেকনোলজি ধরছি, যেটা এখনও পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এখনও সম্পূর্ণ প্রতিষ্ঠিত কোনো টেকনোলজি না, অর্থাৎ এটার ব্যাক অ্যান্ড ফোর্থ আছে। আমি এটাকে যদি তুলনা করি আপনার আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত E=mc² সূত্র এবং পারমাণবিক বোমার সঙ্গে, যেটা হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা যখন পারমাণবিক বোমা ড্রপ করলো এবং তার ফলে একটা ম্যাসিভ ম্যাসাকার হয়ে গেল, শতাব্দীর বৃহৎ একটা ম্যাসিভ ম্যাসাকার। পড়েছি যে আলবার্ট আইনস্টাইনের একটা খেদোক্তি ছিল যে আমি যদি জানতাম যে এই বোমা মানবতার বিরুদ্ধে এইভাবে ব্যবহার হবে, তাহলে আমি চাইতাম আমার অপর জন্মে ছুতোর মিস্ত্রি হয়ে বেঁচে উঠতে। তো দেখুন, আসলে টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি অনেকভাবে। সাধারণত এআইয়ের সঙ্গে যদি আপনি ধরেন, যদি আমরা একটু রিলেট করি, তাহলে এআইয়ের সঙ্গে আমাদের অনেকগুলো জিনিস জড়িত, যেমন আমাদের রাইট টু পার্সোনাল লাইফ, এক্সপ্রেশন, একটা বডি ডুপ্লিকেট, একটা ফেস ডুপ্লিকেশন, অর্থাৎ এটা বাংলাদেশ কনস্টিটিউশনাল 27, 31, 39, 40, 42 এবং 43 এই ধারাগুলোর সঙ্গে, এবং পেনাল কোডসের কোড অফ 1860 এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অ্যাক্ট 2001, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট 2006, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2009, পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট 2012 অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। এর প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার এআই দিয়ে একটা সংশ্লিষ্টতা তৈরি হয়ে গেছে। আপনি ধরেন সকালবেলা উঠে দেখলেন সোশ্যাল মিডিয়ায় আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আপনি কোনো আপত্তিকর অবস্থায়, অথচ আপনি সারা রাত আপনার ঘরে, আপনি নিশ্চিত, আপনার পরিবারের সকল সদস্য নিশ্চিত যে আপনি আপনার ঘরে, আপনি আপনার উপযুক্ত জায়গাতেই ছিলেন, কিন্তু সকালবেলা উঠে কন্টেন্ট এরকম। অর্থাৎ আপনি কিন্তু এই প্রত্যেকটি ধারাগুলোকে কিন্তু টাচ করে গেলেন যে এইটা করেছে। এই জিনিসটা ধরেন একটা সময় ছিল ফটোশপে এডিট করে গলা কেটে বসিয়ে দিত,
যত নিখুঁত হতো তত ধরা একটু কঠিন হতো, কিন্তু মানুষ বুঝতে পারত। সেটার পরে একটা পর্যায়ে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটরের সময় আসলো। আমি শুধু যে রাজনীতি করি তা না, আমি পেশায় একজন প্রযুক্তিবিদও। আমি বাংলাদেশে আরএমজি সেক্টরে অটোমেশন নিয়ে কাজ করছি দীর্ঘ 10 বছর, এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির সঙ্গেই কাজ করছি। সো আমার এই ব্যাপারে মোটামুটি একটা ধারণা আছে যে এই যে পরিস্থিতিগুলো উদ্ভব হয়, ডিপফেক ভিডিও আমরা প্রায়শই শুনি, বিভিন্ন নায়ক নায়িকা, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের ডিপফেক ভিডিওগুলো হয়। এই ডিপফেক ভিডিওগুলো কি? এগুলো সবই আপনার এআই জেনারেটেড। তো যেটা বলছিলাম যে আসলে এআই বাংলাদেশে পলিটিক্সে খুব রিসেন্ট, আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখেন তাহলে দেখবেন যে আসলে কিছু কিছু মানুষ কিছু প্রতিযোগিতায় নেমেছে, এবং প্রতিযোগিতার কোনোটিই আমার কাছে মনে হচ্ছে যে এআই আমরা অ্যাবিউজ করা শুরু করেছি অলরেডি। যে কোনো দলই হতে পারে, সেটা আমি বিএনপি সাপোর্ট করি, আমি বিএনপির হতে পারি, আরও বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল আছে, অনেকগুলোই নিবন্ধিত অনিবন্ধিত দল আছে, বেশিরভাগই অনিবন্ধিত। তো এই যে আপনার যে দলগুলো, আমাদের ভিতরে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট যেটা, সেটা নির্বাচন নিয়ে বেশ কিছু নতুন নতুন পদ্ধতি, যেগুলো এই পিআর নামক একটি অবাস্তব পদ্ধতি বাংলাদেশের জন্য, তারপরে ইলেকশন পিছিয়ে দেওয়ার বিভিন্ন প্রচেষ্টা, অনেক রকম পদ্ধতি চলছে। তো এই জায়গাগুলোতে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিপক্ষকে যুক্তিযুক্তভাবে মোকাবেলা করবে, আমরা এটাই আশা করি। ফ্যাসিস্ট রেজিম থেকে বের হওয়ার এটাও একটা অন্যতম বড় কারণ ছিল যে আমরা শক্তি প্রয়োগ বা বল প্রয়োগ বা নোংরামি না করে আমরা যুক্তিযুক্তভাবে রাজনৈতিক মোকাবেলা করব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রযুক্তিগত ব্যবহার করছে, এটা আসলে স্রেফ নোংরামি হয়ে যাচ্ছে অনেক অনেক সময়। আমি দেখি, অনেককেই দেখি, আমার পরিচিত অপরিচিত অনেককেই দেখি বিভিন্ন জিনিস পোস্ট করছে, এমন লেভেলের একটা ব্যক্তি আক্রমণে যাচ্ছে বা এমন লেভেলের একটা দলীয় আক্রমণে যাচ্ছে যে আসলে এই জায়গাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না, হয়তো যারা করছে তাদের কাছে যুক্তিযুক্ত মনে হতে পারে। না, এক্ষেত্রে আমি যদি একেবারে ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আপনি একটা দলের সাইবার উইংসের চেয়ারম্যান, সেক্ষেত্রে আপনি আপনার দলের, আপনার আন্ডারে যারা অ্যাক্টিভিস্ট আছে, যারা সাইবার উইংসে কাজ করছে, যারা এআই বেসড কাজ করছে, আপনার মেসেজটা কি দিচ্ছেন আপনি? আমার মেসেজটা আমি দিচ্ছি যে হ্যাঁ, আমরা অবশ্যই প্রতিপক্ষের সঙ্গে লড়াই তো আমাদের করতেই হবে, টিকতে হলে লড়াই করতে হবে, কিন্তু সেই লড়াইটা যেন কখনো নোংরামি পর্যায়ে না যায়। ভাই, আমি হতে পারে যে আমি এআই দিয়ে একটা জেনারেট করতে পারি যে আমি কেন বিএনপিকে ভোট দিব, বা আমি কেন অন্য দলকে ভোট দিব না, দুইটা যে কোনোটা হতে পারে। কিন্তু আমি এমন কোনো কন্টেন্টে যাব না যেটা আমি সহ্য করতে পারবো না, আমার দিকে যদি আসে, যেটা আমার দিকে যদি আসে সেটা আমি সহ্য করতে পারবো না। আমি এরকম কোনো কন্টেন্টে যাওয়ার পক্ষপাতী নই, অনেকের ভিন্ন মত থাকতেই পারে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, আমরা বাংলাদেশের রাজনীতি, যদি ভোটের রাজনীতি ধরি, বাংলাদেশের অধিকাংশ ভোটার, রুট লেভেলে সাধারণ মানুষ যারা আছেন, ইনাদের একটা আস্থার জায়গা জনগণের প্রতি তৈরি হয়েছে, মানুষের প্রতি তৈরি হয়েছে। আমি কিন্তু বলেছি মানুষের প্রতি তৈরি হয়েছে। তো এখানটায় আমরা অনেক সময় দেখি যে সেই মানুষটারই রেপ্লিকা হঠাৎ করে একটা ভিডিওতে যে তার যে কথা বলার কথা না, হুট করে সেই কথাটা বলছে বা হুট করে সেই কাজটা করছে। এটা হয়তো খুব সুন্দরভাবে এআই দিয়ে নিখুঁতভাবে বানানো কোনো একটা ভিডিও। এটা যখন তার এলাকার একদম সাধারণ মানুষগুলোর কাছে পৌঁছাচ্ছে, যে মানুষগুলো মাটির সাথে, যে মানুষগুলো আমাদের গ্রাম বাংলায় মিশে আছে, যারা তাদের সেই সন্তানকে দেখেছে একভাবে, এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে বা এআইয়ের বদৌলতে এমনভাবে দেখছে যেটা ছিল অপ্রত্যাশিত। এটা দেখেন, মানুষের আস্থার জায়গাটায় সাময়িক হোক বা দীর্ঘমেয়াদী হোক, কত বড় একটা আস্থার জায়গায় চিড় ধরায়। কিন্তু জনাব নাসিব, আমি আপনাকে যদি প্রশ্ন করি, আমরা এখনও যে আপনি যেই অ্যাক্টিভিটিসগুলোর কথা বলছেন, যারা এআই অপারেট করছে, জেনারেট করছে, ডিপ ফেক ভিডিওগুলো তৈরি করছে, এই ভিডিওর ইম্প্যাক্টটা একেবারে আমাদের রুট লেভেলে, আমাদের সর্বসাধারণ মানুষের কাছে যাচ্ছে। আমার প্রশ্নটা এইখানে, ঠিক আপনার দলের জায়গা থেকে যদি আমি অ্যাজ এ রেসপন্সিবল পার্সন আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে আপনার দলে যারা করছে, আমি প্রতিপক্ষ দলের কথাটাও আমরা আলোচনা একই সঙ্গে করব, কিন্তু আমি শুধু স্পেসিফিক আপনার দলের জায়গা থেকে জানতে চাই, যারা এআই ফেক ভিডিওটা তৈরি করছে, তারা অবশ্যই আপনার দলের মোটামুটি এডুকেটেড পার্সন, মোটামুটি তারা এআই অ্যাওয়ার এবং এআইটাকে তারা ইউজ করার মতো জায়গায় আছে, সচেতন নাগরিক আমি যদি বলবো এক কথায়।
সেই সচেতন নাগরিকরা যদি এইরকম ডিপ ফেক ভিডিও তৈরি করে জনগণকে বিভ্রান্ত করছে অথবা প্রতিপক্ষের একেবারে চরিত্র হননের জায়গায় চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার দল এবং আপনার দলীয় কোনো জায়গা থেকে আপনারা কি এইসব যারা ভিডিও তৈরি করছে তাদেরকে ট্রেইন আপ করাচ্ছেন কিনা, ইথিক্যালি কোনো জায়গা থেকে তাদেরকে কোনো মেসেজ দিচ্ছেন কিনা, দলীয়ভাবে যারা এই জাতীয় নোংরামোর কথা আপনি যেটা বলছেন এগুলো করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন যাচ্ছেন কিনা? ফায়েজ বিন আকরাম সাহেব, আপনি যদি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমাটা দেখেন, বিএনপি কিন্তু সবসময় চেষ্টা করেছে ফেয়ার গেমে জনগণের সাথে থেকে জনগণের পাশে বসে গণতন্ত্রকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। একটা 17 বছরের ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে বিএনপি অনেকবার জনগণের কাছে শুনতে হয় যে বিএনপি আন্দোলনে এটা করতে পারেনি, ওটা করতে পারেনি। বিএনপি জনগণকে সাথে নিয়ে যতটুকু করেছে, বিএনপি এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান, এটা সম্পূর্ণটার কোনোটার আগ্রাসী এমন লেভেল পৌঁছায়নি যেটার জন্য আপনি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলতে পারেন। মনে রাখতে হবে। তো আমরা যারা বিএনপিকে ফলো করি, আমরা যারা বিএনপিতে বিশ্বাসী, আমরা যারা জনাব তারেক রহমানের নেতৃত্বে চলাটাকে আমাদের সৌভাগ্য মনে করি, এখানটায় আমাদের একটা ক্লিয়ার মেসেজ থাকে যে আমরা সবসময় সোভার থাকব। এখন আমরা যখন একটা ব্যাটেল ফিল্ডে নামি, আপনি নিজেও হয়তো অনলাইনে যথেষ্ট সক্রিয়, আমরা যখন অনলাইনে কোনো একটা প্রতিপক্ষের সঙ্গে ব্যাটেলে যাই, আপনি প্রত্যেকটা ঘটনা যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে কিছু রাজনৈতিক সংগঠন যাদের ভোটের ভিত্তি একদমই নাই, যারা ভোটের রাজনীতিতে গেলে হয়তো কোথাওই জায়গা পাবে কিনা সন্দেহ, এমনকি ম্যাক্সিমামেরই তো নিবন্ধনই নাই। বাংলাদেশে এখন বিএনপি ছাড়া কয়টা দলের নিবন্ধন আছে? সত্যি কথা এটা একটা বড় কোশ্চেন, এর ব্যাপারে আমি পরে অন্য সময় কথা বলবো। তো এই যে যে জায়গাটা, এই জায়গাটায় এই অনিবন্ধিত দলগুলো অনলাইনকে পেয়েছে একটি ছাড়া ময়দান। তারা ব্রুটালি বিএনপির উপরে যথেষ্ট পরিমাণ নগ্ন এবং হিংস্র একটা আক্রমণ চালাচ্ছে এআই দিয়ে। এখন এত বড় হিংস্র আক্রমণকে ঠেকাতে গেলে আমরা যে একদম সুশীল হয়ে গেলে হবে তা না। কিছু ক্ষেত্রে আমাদের কাউন্টার দেওয়া লাগে এবং কিছু ক্ষেত্রে আমাদের বেশ গ্রিভিয়াস লেভেলে বা ফেরোসিয়াস লেভেলে কাউন্টার দেওয়া লাগে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করছি এই জায়গাটাকে লাগাম টেনে ধরতে, যাতে আমরা অন্তত আমাদের দলীয় আদর্শ থেকে বের না হই, যেন আমার প্রোফাইলের কোনো এআই জেনারেটেড ভিডিও দেখে মানুষ বিএনপিকে গালি না দেয়। এই জিনিসটা আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা সংযত অটোমেটিক হয়ে যাই। আমরা আসবো জনাব আব্দুল মাহমুদ। আমরা লাগাম টেনে ধরার গল্পে ছিলাম। আমরা এআই এর যে মিস ইনফরমেশান, ডিসইনফরমেশান, স্প্রিড আউটের যে গল্পগুলো আমরা শুনছি, এক্ষেত্রে কোনো নীতিমালা কি বাংলাদেশে বা পৃথিবীতে এআই এর কোনো নীতিমালা আছে কিনা, যে এআই দিয়ে আমরা এতটুকু করতে পারবো, আমাদের একটা লিমিটেশনস, এতটুকু আমাদের স্বাধীনতার মধ্যেও একটা লিমিটেশনস থাকে, সেই কতটুকু স্বাধীনতা আমরা পাচ্ছি এবং এই লিমিটেশনটা কারা বাংলাদেশে সেট করবে? জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যদি এআইয়ের ক্ষেত্রে বলি, ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত কিছু রেসপন্সিবল ইউজ অফ এআই আছে, এখানে নীতিমালা আছে। আমরা সেটা হয়তো সবাই ওটা ফলো করছি না। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন যে ডেটা ইউজের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন জিডিপিআর নিয়ে এসেছে। জিডিপিআরের আপনার ডেটা প্রোটেকশনের, ডেটা প্রাইভেসির যে রুলস, সেগুলো হচ্ছে তারা ফলো করতেছে। আমাদের দেশেও দেখেন আমরা ডেটাকে কিন্তু প্রপারলি ইউজ করছি না। এই রিসেন্ট আপনি এই যে ফটো কার্ডের ইস্যুটাই দেখেন না, যেখানে ওই যে যা জানা গেল আমাদের মানে প্রতিষ্ঠিত মিডিয়াগুলো হচ্ছে যে, আমরা শুধু এআইয়ের কথা বলছি, মিডিয়ার জায়গা থেকে তো হচ্ছে যে আপনার ক্লিক বেট নিউজ বা আদার্স জিনিসগুলো তারা হচ্ছে যে এগুলোকে মিস ইউজ করছে। সো প্রবলেম হচ্ছে যে পলিসি আছে কিন্তু সেই অনুযায়ী তো কোনো অ্যাকশান হচ্ছে না। এআইয়ের ক্ষেত্রে হয়তো এআইটা আমাদের এখন নতুন, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, ন্যাশনাল এআই পলিসি করছে, ন্যাশনাল এআই পলিসি 2025। আই এম মেম্বার অফ দ্য কমিটি, আমরা সেটা নিয়ে কাজ করছি। কিন্তু এটা পলিসি তো অনেক লেভেলে, আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেগুলো হচ্ছে যে লাস্ট গভর্নমেন্টে অনেকগুলো ব্রুটাল ইস্যু ছিল, সেগুলো হচ্ছে যে কারেকশন করা হচ্ছে। কিন্তু পলিসি যাই থাকুক, সেটা কিন্তু এক্সিকিউশনের জায়গায় ঠিকভাবে আমরা দেখছি না। ফর এক্সাম্পল, আমি আপনাকে যেটা বললাম যে ইলেকশনের হচ্ছে যে আগে যেটা রুল ছিল যে 48 আওয়ার্স আগে হচ্ছে যে আপনার ক্যাম্পেইন বন্ধ থাকবে, এখন তো সব অনলাইন।
সো অনলাইনে আপনি কিভাবে 48 আওয়ার্সের আগে এটাকে বন্ধ করবেন, এবং লাস্ট 24 আওয়ার্সটা হচ্ছে যে খুব ক্রুশাল টাইম। এই সময়ে এখন আমরা যদি পলিসি ইমপ্লিকেশনের জায়গায় যাই, ইলেকশন কমিশনকে একটা স্ট্রং রোল প্লে করতে হবে, এবং এটা হচ্ছে যে শুধু তাদের ভালো একটা টিম লাগবে, যে টিমটা হচ্ছে যে তাদের এই ক্ষেত্রে তারা সহযোগিতা করবে। বাট এটা কি পসিবল? এটা কি পসিবল? হ্যাঁ, আমার একটা কথা আছে, উনি যেহেতু এআই নিয়ে যে নীতিমালা হচ্ছে কমিশনের একজন মেম্বার, সম্মানিত মেম্বার, তো আমার বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি যে বললেন যে 48 আওয়ার্স, এটা একটা ক্রুশিয়াল টাইম, ডেফিনেটলি ক্রুশিয়াল টাইম। এবং এবার আপনিও জানেন যে পোস্টার, ব্যানার, এই যে ট্রেন্ডগুলো ছিল আমাদের, এই ট্রেন্ডগুলো নির্বাচন কমিশন রাখছে না। সো টোটাল জিনিসটা হবে অনলাইন বেসড বা সোশ্যাল মিডিয়া বেসড, অথবা আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ, ভাইবার বা এই সকল যে ফোন কলসের বা মেসেজিংয়ের যে ইয়েগুলো, ইকুইপমেন্টগুলো, এগুলোর মাধ্যমে। এখন যদি আমি শুনেছি কিছু কিছু পার্টির এরকম প্ল্যানও আছে যে ধরেন ঠাকুরগাঁয়ে আপনার হুট করে আপনার কাছে একটা মেসেজ গেল হোয়াটসঅ্যাপে, কি ওখানে দেখা গেল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের সবচেয়ে সজ্জন একজন রাজনীতিবিদ, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এখন ওনাকে তো মানুষ বিশ্বাস করে, এখন চমৎকারভাবে একটা এআইয়ের কন্টেন্ট বানিয়ে হুট করে ওনাকে দিয়েই বলানো হচ্ছে যে আমি আমার শারীরিক অসুস্থতার কারণে আমি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি। উনি শারীরিকভাবে অসুস্থ, এটাও সত্য, উনি সত্য বলেন, এটাও সত্য, এবং উনি ওনার এলাকার মানুষের কাছে অত্যন্ত আস্থাভাজন, এটাও সত্য। এবং সবচেয়ে বড় সত্য হচ্ছে ওই এলাকার মানুষগুলো খুব সহজ সরল। ঠাকুরগাঁও আপনি গিয়েছেন কিনা জানি না, আমি গিয়েছি। সো ওই এলাকার মানুষগুলো, উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এই সমস্ত জায়গার মানুষগুলো যথেষ্ট সহজ সরল। তো ওই মানুষগুলো হুট করে যদি ভোটের আগের দিন রাতে এরকম একটা মেসেজ পায় এবং ম্যাসিভ আকারে যেটা এটা ছড়ানো হয়, এটা অবশ্যই সারা বাংলাদেশে একযোগে ছড়াবে না, কারণ তাহলে বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি হারাবে। ধরেন যারা এটা করছে তারা টার্গেটেড কিছু টার্গেটেড স্পেসিফিক জায়গায়, যেখানে হয়তো তাদের প্রার্থীকে নিয়ে তাদের সংশয় আছে বা তাদের কোনো স্ট্রেংথ আছে যে হ্যাঁ একটু দুর্বল করতে পারলে আমরা মনে হয় একটু ভালো করতে পারবো, এরকম কিছু জায়গা তারা যদি বেছে বেছে এরকম করে, সেক্ষেত্রে এটা তো একটা চরম খারাপ একটা পরিণতির দিকে যাবে। আমি যে স্টেক হোল্ডার্সদের কথা বলছি, প্রত্যেকের কিছু রেসপন্সিবিলিটি আছে। সে আপনার ইলেকশন কমিশনের এন্ডে যেটা, তারা পলিসি ইমপ্লিকেশনের জায়গায় ইলেকশনের শুরু থেকেই তারা হচ্ছে যে যারা যারা এই ধরনের ফেক নিউজ বা আদার্স জিনিসগুলো হচ্ছে যে অ্যাপ্লাই করছে, সে ব্যাপারে তারা ব্যবস্থা নেবে। না, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এটা কি পসিবল কিনা যে ইলেকশন কমিশনের আমাদের যে লোকবল বা জনবল আছে সেটা দিয়ে সারা বাংলাদেশের একই সাথে একটা ন্যাশনাল ইলেকশনে কে কোথায় কোন অনলাইনে কি কি ফেক ভিডিও বা ফেক ইনফরমেশন বা মিস ইনফরমেশন ছড়াচ্ছে সেটাকে মনিটরিং করা, এটা কি পসিবল? আমার খুব সিম্পল কোশ্চেন, এটা আপনি কিভাবে করবেন? আমার হোয়াটসঅ্যাপে আমাকে কি মেসেজ পাঠাচ্ছে, এটা আপনার কোনো কমিশন দিয়ে করতে পারবেন না। আপনি হোয়াটসঅ্যাপের আপনি যদি নির্বাচনের আগের দিন কোনো কারণে আবার ইন্টারনেট বন্ধও করে দেন, তাহলে আবার পলক হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই জায়গাগুলো এভাবে হবে না যে আপনি যে কোনোভাবে আপনি আমার কমিউনিকেশন মিডিয়াকে বন্ধ করতে পারবেন না। নির্বাচনের আগের দিন কমিউনিকেশন মিডিয়া বন্ধ করাটাও জাস্টিফাইড কোনো বিষয় হবে না। রেদার বেটার এই জায়গাটা আমরা অল্টারনেটিভ কোনো নীতিমালা দিয়ে বা আমরা ইলেকশন কমিশন এই যে এর কোনো ইমপ্লিকেশনকে নির্বাচনে যাতে কোনোভাবে না করা হয় সেদিকে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, এইটা নিয়ে আপনাদের কমিশনকে ভাবতে হবে। আমাদের পোস্টার ব্যানার থাকলে সমস্যা কি হচ্ছে? পোস্টার ব্যানার থাকলে তো সমস্যা হচ্ছে না। আচ্ছা, পোস্টার ব্যানার আপনি অফ করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্টারিংয়ে যান বা আপনি অরিজিনাল মেডেড কোনো ভিডিওতে যান, কিন্তু এআই ইমপ্লিকেশন আসলে এখন 8 সেকেন্ডের একটা এআই আপনি ফ্রিতে বানাতে পারছেন। এই 8 সেকেন্ড দিয়ে কিন্তু মানুষের 800 ঘন্টাকে নষ্ট করে দেওয়ার একটা ভালো ট্রেন্ড তৈরি হয়ে গেছে। আপনারা সেই বিষয়টা একটু দেখলে মনে হয় ভালো হবে। আমি যেটা বলবো যে এআই যে গুড ইউজটাকে আমরা ইউজ করব, ব্যাড ইউজটা আমরা হচ্ছে যে এটাকে প্রোটেক্ট করব। এখন পলিসি যেটা থাকবে যে কোনো বিষয়ই, আমরা যদি এআইয়ের কথা বাদ দিই, সে আপনি 2008 ইলেকশনের কথাই বলি, তখন তো এআই ছিল না,
তখন আপনারা দেখেছেন যে ইলেকশনের আগের দিন হচ্ছে যে অনেক ধরনের মানে নিউজ দিয়ে হচ্ছে যে ভোট হচ্ছে ম্যানিপুলেশনের জায়গাটা। তো এই ধরনের ম্যানিপুলেশন থাকবেই, এখানে টেকনোলজির কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে আমরা যারা টেকনোলজি ইউজ করছি। মানে এই ক্ষেত্রে এথিক্সের জায়গাটাতে যদি হ্যাঁ, আসে, এই জায়গায় নৈতিকভাবে কতটুকু এটা সমর্থনযোগ্য বা নৈতিকভাবে কতটুকু, হ্যাঁ সেটার ক্ষেত্রে আমি বলবো যে তিনটা পক্ষকেই রোল প্লে করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি পলিটিক্যাল পার্টিসগুলোর কথা বলি, আপনারা দেখবেন যে পলিটিক্যাল পার্টিসগুলোর ভেরিফাইড পেজ আছে, ভেরিফাইড পেজ থেকে কিন্তু ওই ধরনের কোনো নিউজ তারা হচ্ছে যে ফেক কোনো নিউজ তারা পাবলিশ করে না, সবগুলো আসে হচ্ছে যে ফেক আইডি থেকে, বিভিন্ন ধরনের বট আইডি এ জাতীয় অনেক ধরনের আইডি ইউজ করছে। এবং প্রতিপক্ষ দলগুলো এমনভাবে করছে, দেখা যাচ্ছে যে উনি বিএনপির, ওনার পক্ষে ওনার বিরোধীরা হচ্ছে যে একটা নিউজ করে দিচ্ছে, বিএনপির লোকজন ধুমাইয়া এটা শেয়ার করতেছে, কিন্তু পরক্ষণে জানা গেল যে নিউজটা করা হচ্ছে এটা একটা ফেক নিউজ। এই যে রিসেন্টলি দুদিন আগে আমরা সো এটা যে শুধুমাত্র বিএনপির, অন্য পক্ষেরও হচ্ছে। সো এই যে মানে আপনার ফেক যে জিনিসটা, এক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর একটা রোল প্লে করা উচিত। এক্ষেত্রে আমরা বিএনপির যে ইস্যুটা আমরা কথা বলছি, আমরা কিন্তু একই সাথে আমরা সোশ্যাল মিডিয়ার যে ডেটা অ্যানালিসিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যারা বাংলাদেশে ধর্মীয় রাজনীতি করছে, আদর্শের রাজনীতি করছে, তাদের জায়গা থেকেও আমরা দেখছি তাদের অ্যাক্টিভিস্ট যারা আছে অনলাইনে, তারা এমন এমন ফেক ভিডিও তৈরি করছে যেটা আসলে মানে আপনি সামাজিকভাবে এটা সোশ্যাল মিডিয়াতে আসার মতো কোনো ইস্যু না। এবং আপনি পর্নোগ্রাফি আইনের কথা বলছেন, পর্নোগ্রাফি আইনেও এই জায়গাগুলোতে এই ভিডিওগুলো আসলে আমরা আইনগতভাবে একটা তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, কিন্তু সেটাও হচ্ছে না। তাহলে আদর্শের রাজনীতিটাও কি এখানে এসে মূলত ক্ষমতার কৌশলের রাজনীতিতে রূপান্তরিত হচ্ছে কিনা, বা অন্যের চরিত্র হননের জায়গায় চলে যাচ্ছে কিনা? এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি যে পলিটিক্যাল পার্টিসগুলো যদি রেসপন্সিবল না হয়, আপনি যদি মানে আপনার ফেজগুলোকে আপনি মেনটেন করতেছেন, এখানে ফ্যাক্ট চেকিং, যেটা আমরা ফ্যাক্ট চেকিং যে ডিজিটাল লিটারেসি বা এআই লিটারেসি, এটা হয়তো আমরা ম্যাস পিপলকে দেওয়া, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু পলিটিক্যাল পার্টিসগুলো আমার মনে হয় যে এআইকে নিয়ে যেহেতু ব্যাটেল করতে হচ্ছে, আপনি যত যাই করেন দেখা যাবে যে আপনার নামে ডিসইনফরমেশন আসবে। সো ইউ আর ইন দ্য ব্যাটেল ফিল্ড, ইউ নিড টু প্রটেক্ট দ্যাট। সো এটাকে প্রটেক্ট করার ফার্স্ট পলিসি হওয়া উচিত যে পলিটিক্যাল পার্টিস শুড ক্রিয়েট টাস্ক ফোর্স। এবং পলিটিক্যাল পার্টিস না শুধু, আমি বলবো যে ইলেকশন কমিশনও এআই নিয়ে একটা টাস্ক ফোর্স করা উচিত, যেটা কিনা তাদেরকে এই কাজে হেল্প করবে। সো পলিটিক্যাল পার্টিসগুলো কি করতে পারে, আপনার যে যতগুলো ভেরিফাইড পেজ আছে, এখানে আপনার ফ্যাক্ট চেকিংয়ের ইস্যুটা চলে আসে। আমরা যখন ফ্যাক্ট চেকিং বলি, তিনটা জিনিস আমাকে দেখতে হবে, যে কন্টেন্ট, দেন কনটেক্সট, দেন সোর্স। ইনিশিয়ালি সোর্সেই কিন্তু আপনার মিস ইনফরমেশন ইনভ্যালিড হয়ে যায়। সোর্স দেখা যাচ্ছে যে এমন একটা সোর্স থেকে নিউজ আসছে যে মানে আমি জীবনে সেই নিউজটা রিলায়েবল না, কিন্তু স্টিল মানুষের মধ্যে, সাধারণ মানুষ এটা সম্পর্কে সচেতন না, বাট পলিটিক্যাল যারা হচ্ছে পজিশন হোল্ড করছে, তারাও যদি এই ধরনের ইরেসপন্সিবল কাজ করে, তখন তো সেটা মানে তাদেরকেই দেখা যাচ্ছে অনেক ফলোয়ার করছে। সো এক্ষেত্রে পলিটিক্যাল পার্টিসগুলো যদি রেগুলেশনের জায়গায়, যে আমরা হচ্ছে আমাদের দিক থেকে কোনো ধরনের মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন, সেটা এআই জেনারেটেড হোক বা অন্য কিছু হোক, সেক্ষেত্রে তারা সে ধরনের অ্যাকশান তারা নিয়ে থাকে। এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে একটা পক্ষ আরেকটা পক্ষের বিরুদ্ধে মানে এই ধরনের এআই জেনারেটেড কন্টেন্ট ক্রিয়েট করতেছে, এখন বিপরীত পক্ষ করছে, সবাই মিলে করছে। সো এটা একটা মানে হিউজ প্রবলেম হয়ে গেছে। এখানে আসলে আমার মনে হয় যে ইলেকশন কমিশনের একটা রেগুলেশনের না, আমি আপনাকে যদি আরেকটু স্পেসিফিক জায়গায় নিয়ে আসি, সেটা হচ্ছে জনাব ফাইজাল একটু আগে বলেছেন যে ইলেকশনের আগের রাতের গল্প। পর উনি যে এক্সাম্পলটা টেনেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, উনার সম্পর্কে কেউ বললো যে ইলেকশনের আগে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম আমার অসুস্থতার কারণে, অথবা এটা তো ইলেকশনের আগের গল্প। আমরা এমনও তো দেখতে পারি যে হতে পারে ইলেকশনের পর প্রিজাইডিং অফিসারের ফিগার দিয়ে, পেজ দিয়ে, এআই দিয়ে বানানো হচ্ছে যে আমরা এখন এই নির্বাচনের ফলাফল ঘোষণা করছি, মিস্টার ফাইজাল ফেল করেছেন, মিস্টার মাহমুদ পাশ করেছেন। এই ভিডিও নিয়ে দেখা গেছে আবার কেউ মামলা করছে। এই যে জায়গাটা, এই জায়গাটা কারা কন্ট্রোল করবে? বা এখানে আমাদের নৈতিকতার জায়গাটাকে আমরা কি একেবারে অধপতনের চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছি? আমাদের নতুন কোনো কিছুকে আমরা কি একেবারে ডিস্ট্রয় করে দিচ্ছি আসতে না আসতেই, যে এই টেকনোলজি আমাদের মাঝে আসছে? আচ্ছা, নৈতিকতার জায়গাটা অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে হচ্ছে যে যার যার পার্সোনাল, আপনি এটাকে হয়তো
রুলস করে খুব বেশি যে চেঞ্জ করতে পারবেন বিষয়টা আমি মনে করি না অন্তত। কারণ হচ্ছে যে পৃথিবীর শুরু থেকেই দেখবেন যে আপনার অনেক ধরনের অনৈতিক কার্যক্রম চলে আসছে। এখন অনৈতিক কার্যক্রম বন্ধ করার মেইন হচ্ছে যে ইস্যু হচ্ছে যে ইউ নিড টু অ্যাপ্লাই দ্য রুলস। এখন রুলস যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে কি হবে, এটা হচ্ছে যে খুব অবাধ আকারে চলতে থাকবে। সো যেখানে আমরা দেখতেছি, সে আমি এই যে মিডিয়ার কথাই বলছি, আমরা দেখতেছি যে মিডিয়া এই ধরনের ক্লিকবেট নিউজ দিয়ে, ডিসইনফরমেশন দিয়ে অনেক কিছু মানে ছড়াচ্ছে, বাট দেয়ার ইজ নো অ্যাকশন। আপনি তো শুধু ইলেকশনের কথা বলতেছেন, এখন এই সমসাময়িক দেখেন অনেকগুলো ডিসইনফরমেশন প্রতিষ্ঠিত মিডিয়ারাই ছড়াচ্ছে, কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্টের রোল কি? গভর্নমেন্ট তো এই বিষয়ে তাদেরকে অবশ্যই একটা শোকজ করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে হ্যাঁ আপনারা কেন এই ধরনের ম্যানিপুলেটেড, ইভেন শুধুমাত্র পলিটিক্যাল পার্টিজ না, গভর্নমেন্টের বিরুদ্ধেও করছে, কিছু কিছু করছে গভর্নমেন্টের বিরুদ্ধেও হচ্ছে যে এ ধরনের। সো এখানে যদি রেসপন্সিবল ইউজটা আপনি ইথিক্যাল জায়গা থেকে, যেটা আমরা বলবো ইথিক্সটা তো যার যার কাছে ব্যক্তিগত সে প্র্যাকটিসের উপরে। এখন ইথিক্সটা আমরা যেটা করি যে রুলসের মাধ্যমে ইথিক্সটাকে যাতে হচ্ছে সবাই প্র্যাকটিসের জায়গায় নিয়ে আসে সেটা আমরা অ্যাপ্লাই করি। সো আপনার যত রুলস রেগুলেশন আমরা বলছি এগুলো হয়তো আমরা করতে পারবো, বাট আনলেস পিপল আর অ্যাডপ্টিং দিস, এটা আপনি মানে এটা চেঞ্জ করা পসিবল না। সো আমার মনে হয় যে এখন থেকেই ইলেকশন কমিশন এবং পলিটিক্যাল পার্টিসগুলোর এই ব্যাপারে সুস্পষ্ট কিছু অ্যাকশন প্ল্যান, কিছু তাদের একটা টিম নিয়ে কাজ করা উচিত। এবং এটা কাজ করলে আমার মনে হয় এটাকে আমরা হয়তো একেবারে মানে বাদ দিয়ে দিতে পারবো না বা একেবারে ব্যানিশ করে দিতে পারবো না। হোয়াট উই ক্যান ডু, উই ক্যান লেসেন দ্য ইফেক্ট। যত এটার ইফেক্টটা যত কম হবে তত আপনি একটা ফেয়ার গেম, হয়তো ফেয়ার ইলেকশনটা আপনি জেনারেট করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে যদি বলি, আমাদের জনগণের জায়গা থেকে যদি বলি, আমাদের তো সংবিধান আছে, আমাদের প্রত্যেকটা অধিদপ্তর, আমাদের প্রত্যেকটা সেক্টরে নীতিমালা আছে। সেই নীতিমালা আমরা কতটুকু ফলো করি, নীতিমালা কতটুকু সরকার এক্সিকিউশনে গিয়ে 100% না হোক কাছাকাছি ইমপ্লিমেন্ট করতে পেরেছে, সেই জায়গায় আমাদের অনেকগুলো বিগ কোশ্চেন মার্ক আমরা রাখতে পারি। সেক্ষেত্রে নতুন জায়গায় যদি আমরা এআই নিয়েও নীতিমালা তৈরি করার জায়গায় বসে থাকি, এই ইমপ্লিমেন্টেশনটা সরকার কি আদৌ করতে পারবে কি না? যে নীতিমালা তৈরি হয়ে গেল, আমাদের আমরা জানি যে এআই বা শুধুমাত্র এআই না, আমরা আমাদের এথিক্সের জায়গায় আনএথিক্যাল যে কোনো ইস্যুতেই আমরা হয়তো একটা শাস্তির যোগ্য কোনো নীতিমালা তৈরি করতে পারি, কোনো আইন তৈরি করতে পারি, কিন্তু সেই আইনের বাস্তবায়নটা কারা করবে? জনগণ, সরকার, না গণমাধ্যম, না আমাদের রেসপন্সিবল পার্সন? কারা করতেছে? সেটা কি আমরা সচেতন কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে? এটার ব্যাপারে ওই যে আমি বললাম যে যেহেতু নীতিমালার এক্সিকিউশন নেই, আপনি এআই পলিসি না হয় এখন আমরা নতুন বলছি, কিন্তু এর আগে তো অনেকগুলো নীতিমালা আছে, সেই অনুযায়ী কি এক্সিকিউশন আমরা দেখতে পাই? আমরা তো সেভাবে দেখতে পাচ্ছি না। সো এখানে রেসপন্সিবল পার্সন যারা আছে, সে প্রথমে আমরা যদি রেগুলেটরি বডিজ কথা বলি, সরকারের জায়গায় যেখানে যেখানে আপনি দেখেন গভর্নমেন্ট কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে, যেটার আমরা লাস্ট 1 বছরে আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের সরকার অনেক কিছু করেছে, আবার অনেক কিছু করতে পারেন নাই, কিন্তু যেটা ওনারা সিরিয়াসলি ট্রাই করেছেন সেটা করতে পেরেছেন। আমি বিলিভ করি হয়তো পুরোপুরি ব্যানিশ করা যাবে না, বাট গভর্নমেন্ট যদি এটাকে সত্যিকার অর্থে, তারা অনেকগুলো সংস্কার কমিশন করেছে, সেখানে অনেক ধরনের সাজেশন আছে, এই সাজেশনগুলোকে অ্যাকুমুলেট করে আমার মনে হয় যে একটা ভালো ইলেকশন তারা উপহার দিতে পারে। এখন আপনি যেটা বলছেন যে এটা পারবে কি না, এটা তো আসলে রাইট নাও উই ক্যানট টেল দ্যাট। আমরা জনগণকে সচেতনতার জায়গায়, আমি যদি একটু আগে বলি যে আপনি বলছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর ভেরিফাইড পেজ থেকে কখনো এই নোংরামো কোথাও আমরা দেখিনি। ইভেন আমরা বাংলাদেশের রাজনীতি যদি আমি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমরা ওনার রাজনৈতিক স্ট্রেংথে আমরা যেটা দেখেছি, ওনার মুখ থেকে কোনো একটা নেগেটিভ শব্দ কখনো আমরা দেখি নাই, কোনো একটা প্রতিপক্ষকে ঘায়েল করার মতো কোনো ধরনের একেবারে মানে নর্মাল কোনো শব্দের বাইরে উনি কখনোই কোনো বাজে শব্দ ইউজ করতে দেখিনি। তাহলে সেই দলের কর্মীরা দেখা যাচ্ছে অনলাইনে খুব নোংরামো করছে। আবার প্রতিপক্ষ যদি আমরা বলি বা প্রতিদ্বন্দ্বী দল, বাংলাদেশ জামাতে ইসলামের কথা বলি, আমরা এনসিপির কথা বলি, সেই দলগুলো তারা সবাই ভালো ভালো কথা বলছে, তারা ধর্মের রাজনীতির কথা বলছে, তারা আদর্শের রাজনীতির কথা বলছে, তাদেরও একেবারে কেন্দ্রীয় জায়গা থেকে আমরা খুব নেগেটিভ কোনো কথাবার্তা বলতে শুনি নাই। কিন্তু তাদের যেসব অনলাইন অ্যাক্টিভিস্টদের যেসব চিত্র আমরা অনলাইনে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, সেই জায়গা থেকে আমরা কি মনে করি যে দলীয় একেবারে প্রধানদের বা কোনো ধরনের নেতৃত্বের যেসব গুণাবলী
আমাদের নেতাকর্মীরা, আমাদের নেতৃবৃন্দ হোল্ড করছেন, সেই গুণাবলীটা কর্মীরা ফলো করছে না। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা তো টু সাম এক্সটেন্স এটাকে আপনি ঠিক বলতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে হ্যাঁ, অনেকেই যারা নৈতিকতার দিক থেকে তারা এটাকে এক্সিকিউট করছে, নিজেরা ফলো করছে, আবার অ্যাপ্লাই করছে, সেখানে অবশ্যই সে ধরনের এনভায়রনমেন্ট একই দলে আপনি দেখতে পাবেন যে একই হয়তো সেপারেট ইউনিট, কোনো একটা ইউনিটে তারা হচ্ছে যে এটাকে খুব স্ট্রিক্টলি ফলো করছে, আবার আরেক জায়গায় করছে না। সো এটা হচ্ছে যে পার্সন টু পার্সন ভ্যারি করছে, দল টু দল ভ্যারি করছে। এখন প্রশ্ন হচ্ছে যে দলের হাই কমান্ড থেকে আসলে ইনস্ট্রাকশনটা কি। এখন আমার পয়েন্টটা হচ্ছে সেখানে দল যদি, যেমন আমরা রিসেন্ট টাইমে অনেকগুলো বহিষ্কার আদেশ দেখেছি বিভিন্ন দলের পক্ষ থেকে, যখনই এই ধরনের মানে নৈতিক শৃঙ্খলা বা অন্য কোনো ইস্যু আসে তখন দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তার মানে এটা কিন্তু একটা মেসেজ যে ইফ ইউ ডু সামথিং রং ইউ উইল বি পানিশড। সো এটা একটা ভালো কালচার ক্রিয়েট করছে। সো আমার মনে হয় যে জুলাইয়ের পর দেখতে পাচ্ছি যে এই কালচারগুলো যদি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিস অ্যাডপ্ট করে, অবশ্যই আমরা এটাকে মিনিমাইজ করতে পারবো এবং ভালো একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, আমি বলছি না যে এটা হয়ে যাবে, বাট এটার শুধুমাত্র গভর্নমেন্টের দায়িত্ব না, এখানে পলিটিক্যাল পার্টিসগুলোরও দায়িত্ব আছে। পাশাপাশি যারা জনগণও সচেতন হতে হবে। যদি না হয়, সো জনগণকে সচেতন করার জন্য এটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়ালি। সো এই ক্ষেত্রে আমরা ডিজিটাল লিটারেসি, এআই লিটারেসি, এগুলো ম্যাস আকারে গভর্নমেন্ট পক্ষ থেকে ক্যাম্পেইন হতে পারে। সেকেন্ড হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসগুলো হচ্ছে যে তাদের ফ্যাক্ট চেকিং এবং এআই জেনারেটেড কন্টেন্টের ব্যাপারে তারা ম্যাসিভ, তাদের ওভারঅল পুরো দেশের যত মানে তাদের জনশক্তি আছে তাদেরকে নিয়ে ম্যাসিভ কাজ করতে পারে। এটা করলে আমার মনে হয় কিছুটা আমরা হচ্ছে রেসপন্সিবল ইউজ অফ এআই। আর আমি মেইনলি আসলে আমরা বেশি মানে কার্স নিয়ে কথা বলছি। আপনি বেনিফিটটা চিন্তা করেন যে মুহূর্তেই মানে একটা আপনি পজিটিভ ক্যাম্পেইন করতে পারছেন। এক্স্যাক্টলি, আমি এই প্রসঙ্গে আসতাম। সেটা হচ্ছে আমি একটু আগে পড়ছিলাম, সেটা হচ্ছে জাপানে তারা এআই জেনারেটেড কবিতা, গল্প, উপন্যাস, এই ক্রিয়েটিভ ওয়ার্কসের দিকে তারা জোর দিয়েছে। জাপানে সম্ভবত 40 থেকে 45টা উপন্যাস অস্কারে গেছে, যেটা এআই জেনারেটেড উপন্যাস। সো এই জায়গাগুলো থেকে আমরা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস জায়গা থেকে বলি, আমরা যদি আমাদের ইন্টেলেকচুয়াল জায়গা থেকে আমরা এআইকে ইউজ করতে পারি, তাহলে এটা তো একটা পজিটিভ ভাইব তৈরি করার একটা ক্ষেত্র। এটা আমরা কেন নেগেটিভটাকে আমরা প্রথমেই নিচ্ছি? বাংলাদেশের অ্যাসপেক্টে আমরা নেগেটিভ দিয়ে শুরু করেছি। আপনি যদি দেখেন যে বাংলাদেশে এআইয়ের আর কি পজিটিভ 10টা অ্যাপ্লিকেবিলিটি দেখেন, এই মুহূর্তে দেখাতে পারবেন? হ্যাঁ, পজিটিভ অনেক পজিটিভ বাংলাদেশের অ্যাসপেক্টে আমরা কোথায় কোথায় ইমপ্লিমেন্টেড এআইয়ের 10টা পজিটিভ জায়গা দেখেন। আমরা ধরেন পোশাক শিল্প, বাংলাদেশের রপ্তানি খাতের সব থেকে বড় যে জায়গাটা, যেটা থেকে বাংলাদেশের অর্থনীতির অলমোস্ট 84% অ্যাভব আপনার ইনকাম হচ্ছে, 48-49 বিলিয়ন ইউএসডি আমাদের আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অ্যামং দ্য ওয়ার্ল্ড। এই সেক্টরে এখনও কি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিকেশনের ন্যূনতম কাছাকাছি গিয়েছি? এখনও যেতে পারি না। আপনি আসেন, আমরা কৃষি ফিল্ডেই দেখি, দ্য এগ্রিকালচার, আমরা ধনধান্যে পুষ্পে ভরা বসুন্ধরার, আমরা মাছে ভাতে বাঙালি যদি বলি, তো আমাদের এই সবুজ শ্যামল শস্য খেতে আমরা কি সারা বাংলার কৃষি নির্ভর যে বাংলাদেশ, এখানে এর কোনো ন্যূনতম ইমপ্লিকেশন এখনো হয়েছে কি? তো আমি এটাই বললাম যে ক্ষেত্রেই তো আমাদের প্রশ্ন যে আমরা এখনো এআই এর কোনো বাস্তবিক প্রায়োগিক পজিটিভ ইমপ্লিকেশন বাংলাদেশের অ্যাসপেক্টে দেখিনি, কিন্তু অলরেডি নেগেটিভ যে ইমপ্লিকেশন এটা ম্যাসিভ আকারে ছড়িয়ে গিয়েছে। এজন্যই বললাম যে আপনি বলছেন জাপানে অস্কারে গিয়েছে এআই দিয়ে লেখা কবিতা, আর আমাদের বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের যে সমস্ত আদর্শের কথাবার্তা বা বুলি করে বেড়ান, ওনারা যে দুটা কাজ বেশি করেছেন, একটা হচ্ছে জনে জনে চুমা দিয়েছেন, আর একটা হচ্ছে জনে জনের বদনাম করার জন্য ওনাদের বট বাহিনী দিয়ে ওনারা প্রথমে সবচেয়ে বড় নোংরামিটা শুরু করেছেন। যদিও এআই রিলেটেড না, আমি বললাম যে দেখেন কালচারে আমরা দুটা আনএথিক্যাল পয়েন্টে চলে গেছি, এবং সেটা ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দলের মাধ্যমে। আরেকটা দল ইদানিং হয়েছে যে জনগণের সাথে তাদের দল হিসাবে সম্পৃক্ততা নেই 5 মাস, অথচ 15 বছর তারা নাকি স্বৈরাচারে নির্যাতিত, এরকম স্টেটমেন্টও শুনছি। একজন আমাকে কোশ্চেন করছিল যে ভাই এইটা কি এআই জেনারেটেড কিনা, যে এ তো ভাই বয়স 23,
ও যদি 17 বছর স্বৈরাচারে নির্যাতিত হয়, এটা তো কোনো সুস্থ মানুষের বলার কথা না। তা এইটা কি এআই জেনারেটেড কিনা? তো দেখেন, আসলে আমরা নেগেটিভ প্র্যাকটিসটা জাতিগতভাবে হয়তো করতে পছন্দ করছি, এটা একটা ব্যাপার হতে পারে। এআইয়ের পজিটিভ ইমপ্লিকেশন, এআই দিয়ে পজিটিভ কাজ আপনি যদি করেন, আসলে আপনি ওয়ার্ল্ডের অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবেন। তবে আবার এখানটায় আস্থাগত একটা দিক আছে। আবারও বলছি, টেকনোলজির সব কিছুতেই নেগেটিভ এবং কার্স, এই পজিটিভ এবং কার্স দুইটাই আছে। পরমাণুর যেমন অনেক পজিটিভ ইম্প্যাক্ট আছে, আবার এই পারমাণবিক বোমার কারণেই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে কদিন আগে আমরা একটা যুদ্ধ রিয়েলাইজ করলাম যে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না বলে এত বিশাল আক্রমণ চালালো, সারা বিশ্ব নড়ে চড়ে উঠলো। যখন বোঝা গেল যে হ্যাঁ, দুপক্ষেরই শক্তি আছে, যুদ্ধটা বন্ধ হলো। কিন্তু গাজার ক্ষেত্রে কিন্তু তা হয়নি। তো এই জায়গাগুলোকে আমরা টেকনোলজি বলেন, আমরা যে কোনো কিছু বলেন, আমাদের পজিটিভ নেগেটিভ দুটা দিককে ভেবে নিয়ে আমাদেরকে এই জায়গাটায় যেতে হবে। ইথিক্স, পলিটিক্যাল ইথিক্স বাংলাদেশে বিএনপির থেকে বেশি রাজনৈতিক ইথিক্স কেউ মেনটেন করে না। এটা আমি ওপেন পাবলিকলিই বলছি এবং দায়িত্ব নিয়েই বলছি। আপনি দেখাতেও পারবেন না আওয়ামী লীগের কোনো পলিটিক্যাল এথিক্সই নেই। ওরা একটা আসলে রাজনৈতিক দল কিনা আমার সন্দেহ হয়, কমপ্লিট একটা উগ্রবাদী সংগঠন। এখানে আমি একটু করে অ্যাড করি, সেটা হচ্ছে যে আমার এই প্রশ্নটা আমি আপনার কাছে আসতাম, সেটা হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা পুরো জাতি একটি ফ্যাসিস্ট রেজিমের অ্যাগেনস্টে আমরা একসাথ হয়েছিলাম। একই সাথে আমরা, আমার ডানে বামে কে আসলো, কে কোথাকার কোন সোসাইটি হোল্ড করে, বিলং করে, আমরা সেটা দেখিনি। কিন্তু জুলাইয়ের পরবর্তীতে আমরা এআই এর গল্পটাই যদি বলি স্পেসিফিক্যালি, আমরা দেখেছি এআই নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে, জামাত বিএনপির বিরুদ্ধে করছে, এনসিপি জামাত এবং বিএনপির বিরুদ্ধে বলছে। একে অপরের জুলাইয়ের স্টেক হোল্ডাররা কেন একে অপরের বিরুদ্ধে নামছে? আমরা তো জুলাইয়ের পরবর্তী, আমরা গত 16 বছরের 17 বছর নির্যাতনের গল্প শুনি। সেই 16 বছর 17 বছরের আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিস আমরা এআই এর মাধ্যমে খুব একটা পাচ্ছি না। সেটা বোথ জামাত বলেন, বিএনপি বলেন, অথবা এনসিপি বলেন, যারা স্টেক হোল্ডার আছে। এটা কেন? আমরা কেন নিজেরা নিজেদের সাথে আমরা মারামারি করছি এআই দিয়ে, অথবা আমরা ফিজিক্যালি? প্রথমত হচ্ছে আওয়ামী লীগের নেগেটিভ বা আওয়ামী লীগের যে কুকর্মগুলো, এগুলো এখনো এআই দিয়ে বানানোর দরকার পড়ে নাই, কারণ এগুলো তো লাইভ অলরেডি। কিন্তু সেটা কিন্তু প্রচার হচ্ছে সেটা না, প্রচার হচ্ছে না, প্রচার হচ্ছে না, সেটা ভিন্ন বিষয়। প্রচার হচ্ছে না, সেটা ভিন্ন বিষয়। আপনার 16 বছরের ইনফরমেশন, আপনার 16 বছরের ডকুমেন্টেশন আপনার কাছে স্টকে আছে, আপনি সেটা কিন্তু ডেইলি কিন্তু পাবলিক করতেছেন না। আপনি এখন এসে বলছেন জামাত খারাপ, বিএনপি খারাপ, এনসিপি খারাপ, কিন্তু মুখে আমরা এখন আওয়ামী লীগ খারাপ বলছি না কেন? আমি জানি যে আওয়ামী লীগ খারাপ, কিন্তু আমাকে তো বলতে হবে। আমরা কিন্তু ভুলবো না মানুষ, আমরা গতকালকে কি হয় সেটা ভুলে যাই। সেক্ষেত্রে গত 16 বছরে আমাদের যে অত্যাচার নির্যাতন, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের এই মুহূর্তে স্টেক হোল্ডার হিসেবে যেসব পলিটিক্যাল পার্টি আছে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে, তাদের কোথাও কিন্তু আমরা আওয়ামী লীগের এগেনস্টে ওইভাবে সোচ্চার হতে দেখি না। এটা কেন? না, এই যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন যে আমরা আওয়ামী লীগের এই যে ফ্যাসিস্ট রেজিমের যে 17টা বছর দুঃসহ যন্ত্রণা, এমনকি গতকালকে দেখলাম সাবেক আইজিপি সে রাজসাক্ষী হয়েছেন যে ফ্যাসিস্ট হাসিনা মানুষের উপর নির্বিচারে গুলি চালাতে বলেছিল এবং ভয়েস রেকর্ডও বের হয়েছে। আসলেই সে বলেছিল, কারণ সেই রকমই, সে একজন, মানে কি বলা যায়, এটা বলার কোনো ভাষা নেই। তো এই জায়গাটা দেখেন, ডিভাইডেশন শুরু হয়েছে কখন থেকে। প্রথমেই এসে দেখলাম 5ই আগস্ট পরবর্তীতে এক ধর্মীয় রাজনৈতিক দল, নামধারী ধর্মীয়ই বলবো, তারা বলল আমরা ক্ষমা করে দিলাম। আরে আপনি কাকে ক্ষমা করে দেন? আপনার এই রাইটস কে দিচ্ছে? আপনি ক্ষমা করে দিলেন? শহীদের রক্তের দাগ তখনও শুকায় নাই, তখনও মানুষের আহাজারি, মায়ের আহাজারি তখনও হয় নাই, আমি ক্ষমা করে দিলাম। আপনি কে ক্ষমা করার? কে? আপনি নিজেই তো এখনো ক্ষমা চান নাই, আপনার দলই তো এখনো ক্ষমা চায় নাই, এখনো তো গেজেটেড রাজাকার, তাই না? তো এরা এই যে ক্ষমা করে দিয়ে প্রথমে একটা বিভক্তি সৃষ্টি করলো। এরপরে কি হলো? কিন্তু এক্ষেত্রে আমি একটু করে যদি আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যাই, আপনার দল এই দলের সাথে রাজনৈতিক জোট করেছে, সরকার গঠন করেছে, সেক্ষেত্রে আপনারা তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য জায়গায় কোথাও কোনো অ্যাপ্রোচ করেছেন কিনা, বাধ্য করেছেন কিনা, বা তাদের বিচারের জায়গা থেকে আপনারা? দেখেন, রাজনৈতিক জোটে আমি ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন করি, উনিও রাজনীতি করেন, উনি যে কোনো একটা, ধরেন আমি জাস্ট তর্কের খাতিরে ধরে নিচ্ছি, উনিও রাজনীতি করেন, উনি কোনো একটা দল করেন বা করেন না। আমরা চাই যে একটা বিরোধী, আমরা একটা শক্তিশালী অ্যালায়েন্স হতে পারি একটা শক্তির বিরুদ্ধে, একটা খারাপ শক্তির বিরুদ্ধে বা পক্ষে, যে কোনো যেটাই হোক। কিন্তু উনি কি করবে এটার দায়ভার আমার না, উনি কি করেছেন সেটার দায়ভার আমার না। আর আই ক্যানট ইনফোর্স হিম
যে তুমি এইটা কাজ করছো, এটার জন্য তুমি কৃতকর্মের জন্য তুমি মাফ চাও। সুতরাং ওই দল তাদের কি ভূমিকা ছিল এটা তাদের জেনে যদি তাদের মগজে না আসে যে তাদের মাফ চাইতে হবে, তাহলে আমার বলাতে বা আমার দলের বলাতে তারা মাফ চাইবে না, এবং পুরো জাতি চেয়েও তাদের এখনো মাফ চাইতে পারেনি। এরপরেও আমার প্রশ্ন থেকে যায় যে তারা তাহলে বাংলাদেশের রাজনীতিতে নিবন্ধন ফেরত পাবে কেন? এখনো তাদের নিবন্ধন হয়নি। সুতরাং আমার এই প্রশ্নটা অবশ্যই উত্তর আমি আশা করব যে দল এখনো একটা ম্যাসিভ গণহত্যার দায়ে অভিযুক্ত, তাদের অলরেডি কনভিকশনও হয়েছে অনেকের, এবং এটা প্রমাণিত সত্য, ঐতিহাসিক সত্য, এটা এখানে তো মিথ্যার কিছু নাই। তো যেটা বলছিলাম আর কি, যে সকল জনসম্পৃক্ততা যে সকল দলগুলোর নাই, বা যারা আসলে ভোটের মাঠের রাজনীতিতে কোনোভাবেই জানে যে তারা কখনো ভোটের রাজনীতিতে জয়ী হবে না, এরাই আসলে এই এআইয়ের মতো এত সুন্দর একটা টুলসকে এরা নোংরাভাবে ব্যবহার করছে। এটা অনেক পজিটিভভাবেও ব্যবহার করা যায়। বাংলাদেশের দেখেন আমি খুব সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট বলি, রাজনৈতিক দলগুলো যদি চিন্তা করে যে তাদের ফিউচারে তাদের যে ডেটা প্রেজেন্ট আছে, তাদের যে কাজ প্রেজেন্ট আছে, এবং সাইকোসোশিয়াল অ্যানালিসিসের ভিত্তিতে তারা যদি একটা ডেটাবেস রেডি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই টুলসগুলোতে ইনপুট দিয়ে যদি তারা প্রেডিক্ট করাইতে পারে যে তাদের নেক্সট ভিশন কী হবে, নেক্সট ভিউ কী হবে, নেক্সট লিডার্স কারা হবে, নেক্সট একটা এলাকায় কি কি করার কি কি প্রয়োজনীয়তা আছে, এইগুলা হচ্ছে এআইয়ের আসলে রাজনৈতিক দলে বা দেশের জন্য এইগুলো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। কিন্তু আমরা যেটা করছি এটা সিম্পলি এআই নামক একটা টুলস বাংলাদেশে এসেছিল, যাকে বাংলাদেশবাসী কলঙ্কিত করে পৃথিবী থেকে ধুয়ে মুছে দিয়েছিল, এরকম একটা স্টোরি লাইনের দিকে যাচ্ছি। সো উনি আর হয়তো আমার থেকে অ্যাপ্লিকেবল ফিল্ডে ভালো বলতে পারবেন যে আসলে এআই দিয়ে আমরা পলিটিক্যাল অ্যানালিসিসটাকে এবং সাইকোসোশিয়াল যে মানুষের যে চাহিদাগুলো এলাকা ভিত্তিক, জোন ভিত্তিক, রুট লেভেলের যে বাংলাদেশের পুরো মানচিত্রটাকে স্কেচ করে আমরা যদি সেখানের এক একটা কালচার, ইরিগেশন, ফিনান্স, এই জায়গাগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে এআই টুলসের হেল্প নেই, এবং সেই অনুযায়ী যদি আমরা পলিটিক্যালি ব্লেন্ড করে সেখানে নেতা নির্বাচন, সেখানে কিভাবে কোন লোকের জন্য কোন জিনিসগুলো ফিজিবল হবে, এবং দলের ভেতরে আমরা যদি প্রত্যেকের কার্যাবলী ডিটারমিনেশনের মাধ্যমে, অ্যানালিসিসের মাধ্যমে তার পরবর্তী অবস্থানটা, তার পলিটিক্যাল গ্রোথটা কী হওয়া উচিত, এইটা যদি অ্যানালিসিস করি আমার মনে হয় দ্যাট উড বি এ মোর ইফেক্টিভ পার্ট অফ এআই। আর হ্যাঁ, যদি আপনি বলেন স্পেসিফিক নির্বাচনে, তাহলে নির্বাচন কমিশনের উচিত হবে যে এআইয়ের একটা লিমিটেশন বেঁধে দেওয়া, যে এআইয়ের মাধ্যমে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি হয়তো নিজের দলের বা নিজ প্রার্থীর ক্যাম্পেইন করতে পারবে, অন্য দলের কোনো প্রকার বিরূপ সমালোচনা বা কোনো আপনার ডিস্ট্রেস লেভেলের কোনো কিছু করা, এইটা আইনগতভাবে নিষিদ্ধ করে বর্তমান সাইবার সিকিউরিটি আইনের আন্ডারেই যদি সেম প্রভিশনে যদি আপনার শাস্তি নিশ্চিত করতে পারে, তাহলে আমার মনে হয়। কিন্তু এক্ষেত্রে আপনি নির্বাচন কমিশনের যেই জায়গা থেকে বলছেন যে নির্বাচন কমিশন প্রতিপক্ষ কারো সম্পর্কে এআই জেনারেটেড কোনো কিছু ক্যাম্পেইন করতে পারবে না নিজ দলের প্রচারণ। আমরা তো এমনও দেখি বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, যে হিস্ট্রি, আমরা দেখেছি নিজ দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নিজ দলের মধ্যে অন্তঃকোণ দলের কারণে নিজ দলের লোকের সম্পর্কে খুব নেগেটিভ ক্যাম্পেইন করছে, এরকম গল্প আমরা দেখুন। খুব রিসেন্টলি গত 3 দিন আগে, গত রবিবারে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হলো, জনাব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত, যে 11টি সংগঠনের বাইরে বিএনপির সব সংগঠন ভুয়া। আমি যদি বলি যে জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর কথা, গত 17ই মার্চ 2025 মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ইফতারিতে অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন। উনি একটা চমৎকার রিকগনিশন দিয়েছেন এবং আমাদের প্রয়োজনীয়তা বলেছেন। উনি আসার পরে যে রিজভী ভাই এই কাজটা করবে না, এটা আমার বিশ্বাস ছিল, বাট এটা ওনার স্বাক্ষর জালিয়াতি করে অনেকগুলো দায়িত্বশীল জায়গা থেকেও দেখেছিলাম যে পোস্ট হয়েছিল। এই যে আপনার সম্ভবত দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পেজ থেকেও এই পোস্টটি ছাড়া হয়েছিল, এমনকি যুবদল কেন্দ্রীয় কমিটির পেজ থেকেও পোস্টটি ছাড়া হয়েছিল। পরে রিজভী ভাইয়ের স্টেটমেন্টটা যখন পেয়েছে যে এটা ভুয়া বিবৃতি, তখন তারা এটা সরিয়ে নিয়েছে। ইলেকশন কমিশনকে স্পেসিফাই করতে হবে যে নিজ দলের ভেতর থেকে কেন, ধরেন আপনি একটা এলাকার প্রার্থী, ধরে নিলাম আপনি ঢাকা 2 আসনের প্রার্থী, আপনার বিরুদ্ধে এআই জেনারেটেড কোনো নেগেটিভ কোনো ক্যাম্পেইন টোটাল সোশ্যাল মিডিয়ায় থাকবে না, এটা
আপনার রেস্ট্রিক্টেড থাকবে। এটা মেটার সঙ্গে সেক্ষেত্রে কথা তো বলে। আবার ওইটাও হয় যে আপনার এগেনস্টে বা ওনার এগেনস্টে করাপশনের কোনো ইনফরমেশন আসছে আমার কাছে, আমি সেটাও কি পাবলিক? আপনি করাপশন ইনফরমেশন আপনি ইয়েতে করেন না, আপনি ভিডিও বানায় করেন না, আপনি অরিজিনাল ভিডিও বানায় অরিজিনাল ডকুমেন্টস দিয়ে অনেকে করছে না, অনেক আসছে। আপনি ডকুমেন্টারি বানান, ডকুমেন্টারি বানায় পাবলিশ করেন, কেউ তো না করছে না। কিন্তু এআই দিয়ে আপনাকে এমন কোনো নোংরামি আপনাকে নিয়ে করা যাবে না, এমন কোনো মিস ইনফরমেশন করা যাবে না যে আপনি দেখা গেল জনে জনের মোবাইলে চলে গেল, আমি ফায়েজ, আমি পরকীয়ার দায়ে আমি নির্বাচন থেকে প্রত্যাহার করলাম আমার প্রার্থিতা পদ। না, এটা হচ্ছে এআইয়ের অ্যাপ্লিকেশন, কিন্তু আপনাকে দিয়ে তো বাস্তবে এটা বানানো সম্ভব না। আমি জাস্ট এই জায়গাটায় সতর্কতার কথা বলছি। তাহলে মনে হয় এআইয়ের নেগেটিভ অ্যাপ্লিকেবিলিটি নির্বাচনের ক্ষেত্রে বা ইম্প্যাক্টটা নির্বাচনের ক্ষেত্রে অনেক কম জি, পড়বে। আমরা একেবারে শেষের দিকে জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, আমরা যদি এআই এর অনেক নেগেটিভ বিষয় নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, আমরা এআই এর তো অনেকগুলো পজিটিভ সাইড আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সাইকো সোশিও ইকোনমিক কন্ডিশন যেসব জায়গা থেকে আছে, আমরা সেই জায়গা থেকেও যদি বলি, পলিটিক্যাল আসপেক্টের জায়গা থেকেও আমরা যদি বলি, এআইটাকে আমরা পজিটিভ ওয়েতে কী কী জায়গায় আমরা ব্যবহার করতে পারি, বা এআই এর পজিটিভ ইম্প্যাক্টটা কী কী হতে পারে? আমরা অ্যাকচুয়ালি এআইয়ের অনেক অ্যাঙ্গেল থেকেই কথা বলছি। এখানে আমরা যদি বেনিফিটটা দেখি, আপনি দেখেন পলিটিক্যাল পার্টিসগুলোর হাতে এখন অনেক এজেন্ডা। উনি একটা ভালো পয়েন্ট বলেছেন যে এআই নিয়ে দেশ মানে পুরো বাংলাদেশে কি করা যায়। আমি সাজেস্ট করব পলিটিক্যাল পার্টিসগুলোকে তারা এআইটাকে তাদের ম্যানিফেস্টোতে ইনক্লুড আমি করতে একটুখানি পারে। ইনক্লুশন করি। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা, যেটা জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত, 31 দফা বাংলাদেশের রূপরেখার জন্য বা বাংলাদেশের ভবিষ্যতের জন্য চমৎকার একটা রূপরেখা। এখানটায় আমরা এআইয়ের ইমপ্লিকেশন ঘটিয়ে এই জিনিসটাকে বাস্তবিকভাবে আরও কতটা প্রায়োগিকভাবে ব্যবহার করার পসিবিলিটিস ক্রিয়েট করা যায়, এটা একটা ফিজিবিলিটি টেস্ট হতে পারে এআইয়ের বাংলাদেশের জন্য খুব চমৎকার একটা ইউসেজ। আচ্ছা, দেন পলিটিক্যাল পার্টিস যদি ম্যানিফেস্টোতে আনে, সেকেন্ড হচ্ছে যে আপনার এআইটা তো পলিটিক্যাল পার্টিসগুলো পজিটিভ নেগেটিভ দুইটাই ইউজ করছে। এখন আপনার দেখা উচিত যে এগুলোর একটা আরওআই আমরা যদি বলি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনার নেগেটিভ যে ক্যাম্পেইনগুলো করছে, এটা হয়তো আমরা ভাবতেছি যে এটা হচ্ছে যে আমাদের পক্ষে আসতেছে, যেই করছে সেটা হয়তো ভাবতেছে পক্ষে আসতেছে। আমার মনে হয় যে এটা একটা রিভার্স ইস্যুও হতে পারে। সো এক্ষেত্রে আমার মানে পজিটিভ সাইডটাকে যদি পলিটিক্যাল পার্টিসগুলো বেশি ইউজ করে, সে আপনি আপনার হাতে যেহেতু প্রচুর এজেন্ডা, ইউ ক্যান ক্রিয়েট লটস অফ কন্টেন্ট ইউজিং এআই। খুব মানে আপনার অনেক পুরো টিম হচ্ছে যে আপনার টাইম সেভ করতে পারতেছে, কস্ট সেভ করতে পারতেছে, এখানে আপনার প্লেস কোনো ইস্যু না। সো আপনি খুব ইজিলি আপনার এজেন্ডাগুলোকে মানুষকে পৌঁছাতে পারতেছেন। আর আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা তো জানেনই যে বিহেভিয়ারাল টার্গেটিংটা এখন খুব ইজি। ফেসবুক আমাদেরকে সেই ফ্যাসিলিটিস দিচ্ছে, এবং ফেসবুক কিন্তু এআই ইন্টিগ্রেটেড। নাও উই ক্যান টার্গেট দ্যাম, মানে অটোমেটিক্যালি ইউ ক্যান রিটার্গেট ইউর কাস্টমার। আমরা কাস্টমার না, এখানে জনগণকে আমরা রিচ করতে পারবো। নেক্সট আমাদের এখানে সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা আমরা খুব মানে আসলে হচ্ছে জনগণের সেন্টিমেন্টটা কি সেটাকে বেস করে এআই ভিত্তিক ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানালাইটিক্স, প্রেডিক্টিভ অ্যানালাইটিক্সগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। সো এটা অ্যাকচুয়ালি যদি পলিটিক্যাল পার্টিসগুলো এবং নির্বাচন কমিশন তারা যদি এআই এর পজিটিভ সাইডগুলোকে অ্যাডপ্ট করে, দে ক্যান ডু লটস অফ থিংস উইদিন শর্ট টাইম। এখন প্রবলেম হচ্ছে ওই ভালো দিকটা আমরা খুব বেশি গ্রহণ করছি না, শুধু খারাপ দিক নিয়েই আমরা সময় স্পেন্ড করছি। দেখুন, একদম পরিশেষে আমি একটা জিনিস বলবো যে ভাই বললেন যে আরওআইয়ের ক্ষেত্রে আমরা টেকনোলজিতে এবং লিডারশিপ ওয়ার্ডে দুইটা ভিন্ন আসপেক্ট দেখি। টেকনোলজি বা বিজনেস, এই ক্ষেত্রে আমরা আরওআইকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলি। বাট ডিউরিং দ্য লিডারশিপ, লিভারেজিং দ্য লিডারশিপ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আপনি আরওআইকে দেখবেন রিটার্ন অফ ইন্টেনশন। সো ইন আসপেক্ট অফ বাংলাদেশ পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিয়াল, অল দ্য ডেভেলপমেন্ট, আমাদের বাংলাদেশকে যদি নতুন করে সাজাতে হয় জনগণের ভাবে, এই 31 দফা যেমন একটা আরওআই অর্থাৎ রিটার্ন অফ ইন্টেনশন অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, হুইচ হ্যাজ বিন প্রপাউন্ডেড বাই মিস্টার তারেক রহমান, ঠিক
এই ইন্টেনশনটাকে আমরা টেকনোলজিক্যালি কতটা সাউন্ড করতে পারি, এই ইন্টেনশনের উপর বেস করেই হতে পারে বাংলাদেশে এআইয়ের সব থেকে বড় অ্যাপ্লিকেবিলিটি, যে জিনিসটা হয়তো আমরা বাংলাদেশকে একটা তথ্য প্রযুক্তি নির্ভর দেশ হিসেবে সত্যিকারেরভাবে একটা উন্নত দেশ হিসেবে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাসিব ওয়াহিদ ফাইজাল, চেয়ারম্যান জিয়া সাইবার ফোর্স জেডসিএফ, এবং একই সাথে ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, ফাউন্ডার অ্যান্ড সিইও থ্রাইভিং স্কিলস লিমিটেড। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের মিরর সংলাপের পক্ষ থেকে। প্রিয় দর্শক, মিরর সংলাপ আজ এই পর্যন্তই। আমরা কথা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা অসুবিধা, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা কিভাবে অ্যাডাপশানে যাচ্ছি। রাজনীতির প্রেক্ষাপট নয় শুধুমাত্র, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনে আমরা কথা বললাম। এআই দিয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আনতে পারি, আমরা এগ্রিকালচার জায়গা থেকে আমরা কথা বলতে পারি, আমরা কিভাবে এআইকে দিয়ে বেনিফিট নিতে পারি, আমাদের জনগণ কীভাবে বেনিফিশিয়ারি হতে পারে। পাশাপাশি আমরা চাই বাংলাদেশের মানুষের মাঝে নৈতিকতা, সচেতনতা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে এআই খুব চমৎকার একটি টুলস হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। আর আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আমরা চাই আপনাদের প্রত্যেকের মাঝে আমাদের এই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে কথাগুলো বলছি আমরা, সেই সচেতনতা ছড়িয়ে পড়ুক। আমরা চাই এআই বাংলাদেশে একটি পজিটিভ টুলস হোক। আমরা নেগেটিভ কোনো অ্যাক্টিভিটিস বা নেগেটিভ কোনো ক্যাম্পেইনের হাতিয়ার যাতে এআই না হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি আজকের মিরর সংলাপ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।